মিজান ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? দিতে পারছেন না, সমস্যা নাই, দিতে পেরেছেন তো। মিজান ভাই আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। মিজান ভাই ওই যে আমি ওই যে ওই সবার সাথে আলাপ করছিলাম স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, যে আমি হ্যাঁ, কন্টিনিউয়াসলি মানে প্রতিদিন একটা করে ক্লাস চালাই যেতে চাচ্ছিলাম আর কি। আপনার কি সমস্যা আছে কিনা, বা ওদের কোনো রুটিনে কোনো সমস্যা আছে কিনা? রুটিনে সমস্যা তো হবেই, কারণ রুটিনে তো একটা ইয়া আছেই স্যার। ওই আহ, আর আমি তো স্যার প্রতিদিনই স্যার একটু সমস্যাই হয়ে যায় আর কি, ও আচ্ছা। যদি দেখেন। তাহলে ধরেন সপ্তাহে রবি আর মঙ্গলবার তো এটা ক্লাস, তো এখন ধরেন কোনো কোনো দিন যদি একটু এক্সট্রা নিতে পারি আমার জন্য সুবিধা হয়। আমি ধরেন হঠাৎ করে মেডিকেল পারপাজে আছি, আমি কোন দিন কি অবস্থায় থাকি তা তো অনেক সময় বলা যায় না। এখন যেমন ফ্রি আছি, আবার ধরেন হুম। 10 দিন পরে বা 1 সপ্তাহ পরে আবার ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে গেলাম, তখন তো সমস্যা। হ্যাঁ, ওদের তো আর পরীক্ষা চলে আসছে, তো স্যার সেক্ষেত্রে আপনার আপনার কি, আপনি কি দেশে আসেননি? না না না, আমি তো এখন চেন্নাই। ও, তো কবে, এখন আমি কি আসতে অবস্থা, পারি নাই। কতদূর, কবে নাগাদ আসতে পারেন? এটা কোনো টেন্টেটিভ কোনো ডেট নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করেন, শিডিউলটা বেশি চেঞ্জ হলে স্টুডেন্টদের একটু সমস্যা হয়, ওরা অনেক ইয়া করে আর কি, আমার সাথে অনেক তর্ক বিতর্ক করে এভাবে স্টুডেন্ট তো বলে স্যার আপনি প্রতিদিন একটা করে নেন, আমারও তো এটা বলে। স্যার স্যার হঠাৎ করে চেঞ্জ হলে সমস্যা হয়। দেখা যাবে আজকে হয়তো বললেন যে 2 দিন 3 দিন নেবেন, এতে সমস্যা হয় না। দেখা যাচ্ছে যে 8টার হঠাৎ করে ক্লাস নিলেন, এটা সমস্যা হয় না। আগের থেকে বললে সমস্যা নেই স্যার। আগের থেকে বললে প্রতিদিন ক্লাস হলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে মিজান ভাই, আপনার সাথে আলাপ করে নিবো তাহলে। হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একটা করে ক্লাস নিয়ে গেলাম আর শিডিউল অনুসারে থাকলো, তাহলে কি ওদের ক্লাসে কোনো হ্যাম্পার হবে না আর কি। আচ্ছা ঠিক আছে, সেটা তাহলে ওই যে যেটা বললো আর কি, যে এখানে তো অনেকেই উপস্থিত নাই, অনেকে হুম আবার মনে করেন যে এটাই ওসিলা হিসেবে কাজ করে, হ্যাঁ, যে হুম। আপনাকে না জানিয়ে ক্লাসগুলো নিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসগুলো একটু আমার উপর এসে পড়ে আসসালামু তো। আলাইকুম মিজান ভাই, আমার মনে হয় স্যার যে প্রস্তাবটা দিয়েছে এটা এইভাবে হলে স্টুডেন্টদের জন্য বেটার হবে। সরি, একটু ইন্টারাপ্ট করলাম মাঝখানে। আমারও হ্যাঁ, মনে হয় সমস্যা হয় না। সেটা ভালো হবে, ঠিক আছে, কিন্তু ওই যে আমিও তো চাই যে হয়ে যাক, আমি তো চাই না যে হোক না। এটা স্যার একদম নিতে চাইলে তো আমার জন্য ভালো। এটা হয়ে গেলেই বেটার হয়। কিন্তু হচ্ছে যেমন ধরেন এখানে আপনি 13 জন আছেন, আরো প্রায় এখানে প্রায় 7 জনের মতো উপস্থিত নাই, তারা এসে আমাকে ম্যাক্সিমাম প্রেজেন্ট আমাকে আছে এখন। হ্যাঁ, তাহলে আমাকে অনেকে স্যার ক্লাসের শেষের দিকে একটু আলাপ করলে মানে তাহলে ভালো হয়। ক্লাসের শেষে হয়তো সবাই বসে থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ক্লাস নিতে থাকেন, আমি শেষের দিকে জয়েন করবেন স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ ওকে স্যার। আসসালামু আলাইকুম মাফ স্যার, আমি মাফ মোহাম্মদ আলী, মাফ করবেন। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই, ইসলামী ব্যাংক। দেখা হয় আপনার সাথে আগে কথা হয়নি বোধহয়, না? জি না স্যার, আমি তো হঠাৎ করে আমার 22 তারিখে বগুড়াতে ছিলাম, বগুড়া থেকে 22 তারিখে হঠাৎ করে ট্রান্সফার হয় আর কি, একদম বর্ডার রৌমারীতে। যার কারণে মাঝখানে একটু যেহেতু অ্যাকোমোডেশন বা রেসিডেন্সিয়াল প্রবলেমটার কারণে আমি ক্লাসে তো জয়েন করতে পারিনি, একটা ক্লাসও করতে পারিনি। তা এখন কি অসুবিধা অবস্থায় নাই আছে মোহাম্মদ আলী ভাই, আমরা প্রথম জানি দিন না। যে ক্লাস করছি খুব এখন বেশি আজকে টাফ থেকে না। ওই ক্লাসটা আপনি দেখলেই পারবেন। যদি আপনার কোনো পার্সোনাল কোনো সমস্যা হয় শেষের দিকে আমাকে বলেন, আমি দরকার আপনি রিভিউ ক্লাস নিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, আজকে আমরা একটা মানে বেশ ভাইটাল একটা জিনিস, ট্রেজারি ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। আসলে আমাদের ব্যাংক যে কাজগুলো করে থাকে, আমাদের ব্যাংকের বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে ডিপোজিট কালেক্ট করা। তো ডিপোজিট কালেক্ট করা আর হচ্ছে লোন প্রোভাইড করা। বেসিক কাজ হচ্ছে ব্যাংকের ডিপোজিট কালেক্ট করা। ডিপোজিট যে কালেক্ট করে, তা কাদের কাছ থেকে কালেক্ট করে? যাদের কাছে অ্যাভেলেবেল টাকা থাকে। যাদের কাছে অ্যাভেলেবেল টাকা রাখে মানে কি, আপনি তার দৈনন্দিন জীবন চালানোর পরে বাকি যদি কিছু সঞ্চয় থাকে সেই সঞ্চয়টা সে ব্যাংকে রাখতে আসে, তাই না? সে ধরেন খেতে পারে না, সে তো টাকা রাখতে ব্যাংকে আসে না, তার হাতে টাকা থাকে বলে সে ব্যাংকে টাকা রাখতে আসে। তাহলে এই ইউনিটটাকে বলা হয় বেসিক্যালি সারপ্লাস স্পেন্ডিং ইউনিট। এই ইউনিটটাকে বলা হয় সারপ্লাস স্পেন্ডিং ইউনিট। যাদের হাতে অ্যাভেলেবল টাকা থাকে তাদেরকে বলে সারপ্লাস স্পেন্ডিং ইউনিট। আর
মোহাম্মদ ভাই আপনার জন্য একটু বলি, আহ, আপনি প্রতিদিন ওই যে আমরা যে সিনপসিস গুলো কালেক্ট করবেন, কালেক্ট করে দেন ওইখানে যেগুলো বলি সেগুলো মার্ক করে নেবেন, তাহলে পড়তে সুবিধা হবে। এই যে লুৎফুল ভাই একদম নিয়মিত ভাবে মার্ক করে, বোঝা যায় আর কি দেখলে। জি স্যার। তো যাদের হাতে টাকা থাকে তাদেরকে বলে সারপ্লাস স্পেন্ডিং ইউনিট। যেহেতু টাকা সমস্ত জীবনযাপন করার পরে থেকে যাচ্ছে, সেই টাকাটা সে কি করে, ব্যাংকে এসে রাখে। এরপরে যাদের কাছে টাকা থাকে না তাদেরকে বলে ডেফিসিট স্পেন্ডিং ইউনিট। ডেফিসিট স্পেন্ডিং ইউনিট, যাদের কাছে টাকা থাকে না, তো তাদের কাছে এই ব্যাংক কি করে, সারপ্লাস স্পেন্ডিং ইউনিট থেকে টাকা নিয়ে ডেফিসিট স্পেন্ডিং ইউনিটে টাকা প্রোভাইড করে। এই যে ফান্ড এক জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় প্রোভাইড করলো, এইটাকে বলে হচ্ছে বেসিক্যালি অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। এই ফান্ড ম্যানেজমেন্টটাকেই বলে বেসিক্যালি অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। এইখানে যখন আমরা সারপ্লাস স্পেন্ডিং ইউনিট মানে ডিপোজিট আমরা নিচ্ছি, তখন এই ডিপোজিট আমরা ফেরত দিব না তাদেরকে, ডিপোজিট নিয়ে আমরা তাদেরকে জি স্যার। ডিপোজিট ফেরত দিব না, এই জন্য আমাদের হচ্ছে লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে। আর যখন আমরা এই আমাদের কাছ থেকে যে টাকা নিচ্ছে লোন হিসেবে, তো তারা আমাদেরকে টাকা ফেরত দিবে না, আমরা যদি তাকে টাকা প্রোভাইড করতেছি, জি জি। জি স্যার। তখন সেটা হচ্ছে আমার অ্যাসেট। আর যখন আমি কারো কাছে টাকা নিচ্ছি, সেটা হচ্ছে আমার লাইবিলিটি। তো এই সারপ্লাস স্পেন্ডিং ইউনিট বা এই ডিপোজিট এবং লোন নিয়ে যে ম্যানেজমেন্টটা করা হয়, ফান্ড ম্যানেজমেন্ট, এই ফান্ড ম্যানেজমেন্ট যখন করা হয়, এই ফান্ড ম্যানেজমেন্টটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। আমি কি এই কথা বুঝাইতে পারছি লুৎফুল ভাই? হোয়াট ডু মিন বাই অ্যাসেট লাইবিলিটি জি ম্যানেজমেন্ট? স্যার। হোয়াট ডু মিন বাই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট? আচ্ছা, যেটা আমরা সারপ্লাস যাদের কাছে আছে সে টাকা আমার জমা নেয়, আর এটা আমরা যখন আবার ডিপ্লয় করি আরেক জায়গায় যাদেরকে টাকা শর্ট আছে, এই দুটো মিলে আর কি অ্যাসেট ম্যানেজমেন্ট এই করে। এই যে সারপ্লাস স্পেন্ডিং থেকে আমরা যে টাকা নিচ্ছি, এইটাকে বলা হয় ডিপোজিট। এটা ডিপোজিট হিসেবে সারপ্লাস স্পেন্ডিং ইউনিটটা টাকা ব্যাংকে রাখতেছে। আর যাদের কাছে টাকা নেই, তাদের কাছে আমরা টাকা প্রোভাইড করতেছি, তাদেরকে বলে ডেফিসিট স্পেন্ডিং ইউনিট। তাদেরকে আমরা এই ডেফিসিট স্পেন্ডিং এ লোন দিচ্ছি। এই যে আমরা ডিপোজিট এবং লোন, এই যে ফান্ড ম্যানেজমেন্টটা করতেছি, এইটাকে বলা হচ্ছে বেসিক্যালি অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। এখানে ডিপোজিট লাইবিলিটি হিসেবে ক্রিয়েট হচ্ছে, আর লোন অ্যাসেট হিসেবে ক্রিয়েট হচ্ছে। এই ফান্ড ম্যানেজমেন্টটাকে বলা হয় হচ্ছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের এই ফান্ড ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। ক্লিয়ার? জি। আচ্ছা, এই কথাটাই এই কয় লাইনের ভিতর বলা আছে। এখন এই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট আপনি ইচ্ছা করলেই কিন্তু ইচ্ছা মতো আপনি ডিপোজিট নিয়ে আসতে পারেন না, ইচ্ছা মতো লোন প্রোভাইড করতে পারেন না। এটা এটা কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে যে আপনি ইচ্ছা মতো ডিপোজিট নিয়ে আসবেন এবং লোন দিবেন। এটা ইচ্ছা মতো যদি আপনি করেন, তাহলে আপনার ভুল ভ্রান্তি হইতে পারে। সেই জন্য এই পার্টটা বেসিক্যালি দেখে হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট। ব্যাংকে যারা ম্যানেজমেন্ট পার্টে থাকে, তারা বেসিক্যালি এই পার্টটাকে খুব ভালো করে জাজমেন্ট করে এবং ডেলি বেসিস জাজমেন্ট করে। জাস্ট এ মিনিট। এই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টটাকে দুইটা অ্যাপ্রোচ থাকে। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পুল অফ ফান্ড আর একটা হচ্ছে কনভার্সন অফ ফান্ড। একটা হচ্ছে পুল অফ ফান্ড আর একটা হচ্ছে কনভার্সন অফ ফান্ড। পুল অফ ফান্ডটা কি? আমরা হচ্ছে যখন বিভিন্ন সোর্স থেকে টাকা যে নিয়ে আসলাম, এই যে বিভিন্ন সোর্স থেকে টাকা যে নিয়ে আসলাম, বিভিন্ন সোর্স থেকে টাকা উঠাই নিয়ে আসলাম, পুল করে নিয়ে আসলাম, মানে উঠাই নিয়ে আসলাম। এইটা হচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে আসলাম কিভাবে, আমাদের ব্যাংকে বিভিন্ন সোর্স থেকে যে টাকা নিয়ে আসি, কি কি মোডে নিয়ে আসি, যে ডিপোজিট আকারে নিয়ে আসি না, লো কস্ট, জি স্যার। হাই কস্ট, নো কস্ট, এই বিভিন্ন মোডে আমরা বিভিন্ন ফান্ড থেকে টাকা, বিভিন্ন সোর্স থেকে টাকা নিয়ে আসলাম। হ্যাঁ, এটাই আমরা বিভিন্ন মানুষকে বুঝাই যে ভাই আপনি এই মোডে রাখলে টাকা এত পাবেন, এই মোডে রাখলে এত টাকা পাবেন। এইভাবে তাকে বিভিন্ন খাত থেকে আমরা টাকা পুল করে নিয়ে আসতেছি, মানে উঠায় নিয়ে আসতেছি। এইবার আরেকটা কি করতেছি, এই ফান্ডটাকে আমরা কনভার্সন করে দিচ্ছি। আমরা যেমন নো কস্ট নিচ্ছি, লো কস্ট নিচ্ছি, হাই কস্ট নিচ্ছি, তেমন আমরা লোন দেওয়ার সময় কি করতেছি, শর্ট টার্ম লোন, মিড টার্ম লোন, লং টার্ম লোন, এইভাবে লোন দিচ্ছি না। জি। তো আমরা ধরেন এই এই যে প্রসেস অফ এএলএম মানে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, আপনি ধরেন এফডিআর পাইলেন, হচ্ছে এফডিআর পাইলেন, যত এফডিআর পাইলেন সব এফডিআর হচ্ছে আপনার 1 বছর মেয়াদি। আপনার ব্যাংকের যত ডিপোজিট আছে
ম্যাক্সিমাম আছে 1 বছর মেয়াদি। আপনি লোন তাহলে কত বছর মেয়াদি দিতে পারবেন? 1 বছর। 1 বছর মেয়াদি চেষ্টা করতে হবে। আপনি যদি ডিপোজিট থাকে সব 1 বছর মেয়াদি, তাহলে লোন আপনি দিতে পারবেন হচ্ছে বিলো 1 বছর। কম। 1 বছরের কম সময়ের জন্য দিতে পারবেন। কারণ সমস্ত লোক যদি আপনার টাকা উত্তোলন করতে আসে, তাহলে আপনি ক্যাশ করবেন কিভাবে? আমি বুঝাইতে পারছি? জি জি। তাহলে আপনি যে টাকা পাবেন, আপনি যখন ডিপোজিট পাবেন, আপনার মেইন কাজ হচ্ছে এই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের মেইন কাজ হচ্ছে আপনি টাকাটা কিভাবে ইউজ করবেন। টাকাটা আপনি কিভাবে ইউজ করবেন, ধরেন আপনি আপনি যে টাকা পাইছেন, আপনার 100 টাকার ভিতরে আপনার নো কস্ট ডিপোজিট মানে কারেন্ট ডিপোজিট, বিলস পেয়েবল এইগুলো আছে 20%। লো কস্ট ডিপোজিট মানে শর্ট টার্ম ডিপোজিট আর হচ্ছে আপনার ওই ফরেন কারেন্সি ডিপোজিট, এই সেভিংস ডিপোজিট এইগুলো আছে আপনার 20%, আর 60% আছে আপনার এফডিআর আর স্কিম মোডে। তাহলে 20-20-60 এই মোডে আপনার 100% টাকা আছে। তাহলে আপনি যখন এটা হচ্ছে আপনি পুল অফ ফান্ড করলেন, মানে টাকা পাইছেন এইভাবে 20-20-60 এইভাবে আপনি টাকাটা পাইছেন, পুল অফ ফান্ড করছেন। এখন কনভার্সন করতে গেলে আপনার খেয়াল রাখতে হবে আপনি যেন যে কন্টিনিউয়াস লোন দিবেন বা ডিমান্ড লোন যখন দিবেন, আপনি যে কন্টিনিউয়াস লোন যেগুলো দিবেন সেইগুলো যেন আপনার 20%-এর বেশি না যায়। কারণ আপনার যে কোনো সময় কাস্টমার টাকা চাইতে আসতে পারে। আপনি যখন টার্ম লোন দিবেন, টার্ম লোন গুলো যেন আপনার 60%-এর উপরে না যায়। আপনি যখন টাইম লোন দিবেন, টাইম লোন গুলো যেন আপনার 20% উপরে না যায়। মানে এইখানে কিভাবে আপনি পুল অফ ফান্ড করছেন, কিভাবে আপনি ডিপোজিট পাইছেন, সেই অনুসারে আপনি কনভার্সন অফ ফান্ড করবেন। আমি বুঝাইতে পারছি মোহাম্মদ আলী? আরেকটু স্যার, এই যে রেশিওটা হচ্ছে 60-20, এটা মানে আরেকটু ক্লিয়ার করলে ধরেন কেন আপনি আমরা। আপনি যে টাকাগুলো পাইছেন, আপনি 20% টাকা পাইছেন আপনি লো কস্ট ডিপোজিট, নো কস্ট ডিপোজিট, নো কস্ট মানে 0% ইন্টারেস্ট রেটে। জি মানে আপনি পাইছেন হচ্ছে কারেন্ট ডিপোজিট আর বিলস পেয়েবল, পে অর্ডার রিলেটেড টাকাগুলো, এগুলো আপনার আছে 20% মোডে। এটা যে কোনো সময় কাস্টমার আসলে আপনার নিয়ে যেতে পারে, জি কারেন্ট তাই না? কারেন্ট ডিপোজিট কারেন্ট যে কোনো ডিপোজিট তো সময়। কাস্টমার চাইলে দিয়ে দিতে হবে, তাই না? এটা তো ব্যবসায়ীরা রাখে নাকি? জি জি স্যার। আচ্ছা, আর আপনি এসএনডি মোডে আর সেভিংস মোডে পাইছেন 20% টাকা। মানে 100 টাকার 20 টাকা হচ্ছে কারেন্ট ডিপোজিট আর বিলস পেয়েবল, আর 100 টাকার 20 টাকা হচ্ছে আপনার এসএনডি আর সেভিংস অ্যাকাউন্ট, আর বাকি 60 টাকা হচ্ছে আপনার এফডিআর আর স্কিম। এই কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, মানে একটা পার্সেন্টেজ ভাগ করে দিতে হবে, যে সবাই যদি একসাথে আসে তাহলে তো টাকা দেওয়া যাবে না। এখন আপনাকে, তাহলে সেই আপনি তো পুল অফ ফান্ড মানে ডিপোজিট এভাবে কালেক্ট করছেন, মানে 20% পাইছেন আপনি নো কস্ট, 20% লো কস্ট, আর 60% আপনার হাই কস্ট। এখন আপনি যখন ইনভেস্ট করতে যাবেন মানে কনভার্সন করতে যাবেন এই ফান্ড গুলাকে, তখন আপনাকে এই পার্সেন্টেজ অনুসারে কনভার্সন করতে হবে। এই যে টাকাটা আপনি চাইবে মাত্র কাস্টমারকে দিতে হয়, তাহলে এমন লোন দিতে হবে যে লোনটা আপনি চাইবে মাত্র ফেরত পেতে পারেন, মানে ইনস্ট্যান্টলি ফেরত পেতে পারেন। 2 থেকে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, এই টাইপের লোন দিবেন। আর যেটা আপনি লং টার্মের জন্য ডিপোজিট পাইছেন, সেগুলো আপনি লং টার্ম লোন দিবেন। মানে আপনার ম্যাচুরিটি, ডিপোজিটের ম্যাচুরিটির উপর ভিত্তি করে লোনের ম্যাচুরিটি ক্রিয়েট করবেন। আমি বুঝাতে পারছি? মানে যেইভাবে, মানে যতটুকু টার্মে আমি পুল অফ করব ততটুকু টার্মে আমাকে কনভার্সন করতে হবে, সেভাবে তাহলে আমি যেন কনভার্সন করতে কাস্টমার। হবে। হ্যাঁ, যদি আপনি এটার কারণে কোনো কারণে মিসম্যাচ হয়, তখন কিন্তু আপনার যদি বাজার মার্কেট খারাপ হয়, তখন কিন্তু অনেক হাই রেটে আপনাকে বড় করতে হতে পারে অন্য ব্যাংক থেকে। এখন সাফারার আমরা। আমি বুঝাইতে পারছি কতটুকু? জি জি। আচ্ছা, জাহাঙ্গীর ভাই আছেন নাকি? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। এই কথা বুঝতে পারছেন তো না? স্যার ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, রিম্পি আজকে জয়েন করে নাই? আছি স্যার। আচ্ছা, সানজিদার এগুলো কি স্যার অবস্থা? টপিক স্যার এমএফএস এর। সানজিদার কি অবস্থা?
স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভালো বোঝা যাচ্ছে তো না? জি আচ্ছা, এবার একটু আমরা সহজ করে বোঝার চেষ্টা করি। এই যে পুল আপ ফান্ড যে কথাগুলো বললাম আর কি, পুল আপ ফান্ডের ভিতরে বেসিক্যালি আমাদের যে সোর্সেস অফ ফান্ড গুলো থাকে, আমাদের যে সোর্সেস অফ ফান্ড গুলো থাকে, সোর্সেস অফ ফান্ড গুলো কোনগুলো থাকে, যেগুলো আমাদের, আমরা কি কি সোর্স থেকে টাকা পাই, আমরা কোন কোন সোর্স থেকে টাকা পাই? আমরা যেমন ডিমান্ড ডিপোজিট পাই। ডিমান্ড ডিপোজিট কোনগুলো? চাহিদা মাত্র যে ডিপোজিট গুলো দিতে হয় সেটাকে বলা হচ্ছে, চাহিদা মাত্র যে ডিপোজিট গুলো দিতে হয় সেগুলো ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটের সূত্র মনে আছে রিম্পি? রিম্পি, ডিমান্ড ডিপোজিটের সূত্র মনে আছে? জাহাঙ্গীর একটু ভাই, বলেন স্যার, শুনে। জাহাঙ্গীর ভাই মনে কারেন্ট আছে? স্যার কারেন্ট ডিপোজিটের 100%, বিলস পেবল 100%, আর সেভিংস এর 10%। 9%। হ্যাঁ, আরেকটা আছে। এসএনডি। না HND না। না না না, এই দেখেন লুৎফুল ভাই, দেখেন লুৎফুল ভাই কিন্তু আবার পরের স্টুডেন্ট, এইবার স্টুডেন্ট, কিন্তু ভালো পড়াশোনা করতেছে। SND না। স্যার তাহলে এটাই কি হবে স্যার, মার্জিনের টাকা নাকি? স্যার ফরেন এক্সচেঞ্জ ডিপোজিট আছে, ফরেন বিলস এক্সচেঞ্জ, পেয়েবল আছে। ডিপোজিট। ও আচ্ছা আচ্ছা। আরেকটা আছে, স্যার বিলস পেয়েবল। আরেকটা আছে। এই লুৎফুল ভাই লিখে রাখছেন তো আপনি মনে হয়? আচ্ছা না আমি বলি, এটা তো আলী বোধহয় নতুন, আলীর জন্য বলি। আলী শুনে লিখে রাখেন, কারেন্ট ডিপোজিট প্লাস সেভিংস এর 9%, কারেন্ট ডিপোজিট আচ্ছা প্লাস প্লাস সেভিংস এর 9%, 9%। জি স্যার। প্লাস বিলস পেয়েবল মানে পেওয়ার্ডার রিলেটেড ডিপোজিট গুলা, প্লাস ফরেন কারেন্সি জি। ডিপোজিট, জি একটা তো প্লাস সানি Plus- ডিপোজিট, ছান্ডি ডিপোজিট, এটা স্যার প্লাস বুঝলাম। সানি ডিপোজিট। জি স্যার। আচ্ছা, এটা তাহলে আমরা এইগুলোকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এরপর আমরা কি পাই? আমরা আর কি পুল করতে পারি? আমাদের টাইম ডিপোজিট গুলো আছে। টাইম ডিপোজিট গুলা কি জি কি? স্যার। তাহলে বাকি যেটা থাকে আমাদের জি এফডিআর, এসএনডি, সেভিংস এর 91% 9% প্লাস স্কিম, স্কিম ডিপোজিট। এগুলো হচ্ছে আমাদের টাইম ডিপোজিট। আচ্ছা, জি স্যার। এছাড়া আমাদের আর কিছু ডিপোজিট আছে, যেমন এখানে লেখা আছে যে শর্ট টার্ম বোরোয়িং। শর্ট টার্ম বোরোয়িং এর ভিতর কি থাকে আমাদের? শর্ট টার্ম বোরোয়িং এর ভিতর থাকে হচ্ছে আমাদের, আমরা যে কল ডিপোজিট গুলো করি, কল ডিপোজিট, হ্যাঁ, কল মানে? আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যে একদিনের জন্য টাকা বড় করি, সেটাকে বলা হচ্ছে কল ডিপোজিট। কল ডিপোজিট হচ্ছে একদিনের জন্য যখন কোনো ব্যাংক থেকে আমরা টাকা বড় করে নিয়ে আসি। আরেকটা ডিপোজিট আছে শর্ট টার্ম, সেটা হচ্ছে নোটিশ ডিপোজিট। নোটিশ ডিপোজিট যখন আমরা 14 দিনের জন্য কোনো ব্যাংক থেকে টাকা কালেক্ট করি, 14 দিনের জন্য যখন কোনো ব্যাংক থেকে টাকা কালেক্ট করি, তখন সেটাকে বলা হচ্ছে নোটিশ ডিপোজিট। স্যার আচ্ছা, আর হচ্ছে আমরা কি করি? হ্যাঁ বলেন আলী, বলেন। টাইম ডিপোজিটটা আরেকবার একটু স্যার, আমি একটু নোট করতে পারিনি স্যার। টাইম ডিপোজিট হচ্ছে এফডিআর প্লাস সেভিংস এর 91% প্লাস 91 এসএনডি প্লাস স্কিম। স্কিম যেটা। হ্যাঁ, অল টাইপস অফ স্কিম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার কল ডিপোজিট থেকে স্যার একদিন বা দুদিনের জন্য না স্যার? হ্যাঁ, কল ডিপোজিটটা স্যার কতদিনের জন্য? একদিনের জন্য, একদিন, 2 দিনের জন্য না, একদিন একদিন। একদিন একদিন। কল ডিপোজিট হচ্ছে একদিন, আর নোটিশ ডিপোজিট হচ্ছে 14 দিন। নোটিশ ডিপোজিট হচ্ছে 14 দিন। এছাড়া আমরা কি করি? আর আর কি বোরোয়িং করতে পারি? আমরা বাংলাদেশ ব্যাংক থেকে বড় করতে পারি রেপো হিসেবে, রেপো মানি বড় করতে পারি বাংলাদেশ ব্যাংক থেকে। আর কি করতে পারি? আমরা বিভিন্ন ব্যাংকে সাবঅর্ডিনেট বন্ডে ইস্যু করে সাবঅর্ডিনেট বন্ড আমরা নিতে পারি, বিভিন্ন ব্যাংক থেকে সাবঅর্ডিনেট বন্ড নিতে পারি।
আর কি করতে পারি আমরা? আর হচ্ছে আমরা আমাদের শেয়ার হোল্ডারের কাছ থেকে শেয়ার সেল করে টাকা কালেক্ট করতে পারি, যেটা আমাদের ইকুইটি ক্যাপিটাল বলে। স্যার সাবঅর্ডিনেট বন্ডটা স্যার একটু কাইন্ডলি বলবেন স্যার, একটু আর একটু এলাবোরেটলি। সাবঅর্ডিনেট বন্ড হচ্ছে জাস্ট আমাদের যে অ্যাপ্রুভ সিকিউরিটিজ আছে বন্ডের মতোই। এইটা হচ্ছে আমরা যখন আমাদের কোনো ক্যাপিটালে শর্টফল পড়ে আর কি, এটা আমাদের টায়ার টু ক্যাপিটালের একটা কম্পোনেন্ট। টায়ার টু ক্যাপিটাল, আমাদের ক্যাপিটাল দুই প্রকার, টায়ার ওয়ান, টায়ার টু। হ্যাঁ, এটা আমরা রিস্ক ম্যানেজমেন্টে আরো খুব ক্লিয়ারলি পড়বো। টায়ার ওয়ানকে দুই ভাগে ভাগ করা হয়, টায়ার ওয়ানকে কমন ইকুইটি টায়ার বা এডিশনাল টায়ার ওয়ান। আর টায়ার টু কে এরকম কতগুলো কম্পোনেন্ট আছে, সেখানে সাবঅর্ডিনেট বন্ড একটা কম্পোনেন্ট। সেই কম্পোনেন্ট হচ্ছে আমাদের ক্যাপিটালে যখন শর্টফল পড়ে তখন সাবঅর্ডিনেট বন্ডটা ইস্যু করে। দুই রকম এই আছে, একটা পারপিচুয়াল বন্ড, একটা সাবঅর্ডিনেট বন্ড। সাবঅর্ডিনেট বন্ডটা হচ্ছে শেষ হয়ে যায়, পারপিচুয়াল বন্ডটা কখনো শেষ হয় না। এই ব্যাপারে বিস্তারিত রিস্ক ম্যানেজমেন্ট আমি পড়াবো। তো সাবঅর্ডিনেট বন্ডটা হচ্ছে ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য অনেক সময় যখন ক্যাপিটালে শর্টফল পড়ে তখন সাবঅর্ডিনেট বন্ড ছেড়ে অন্য ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে আমাদের এই ক্যাপিটালটা ইনক্রিজ করি আর কি আমরা। মানে স্যার লিকুইডিটি ক্রাইসিসটাকে যখন আমরা মানে লিকুইডিটি দূর করার জন্য ক্যাপিটাল তাৎক্ষণিকভাবে। ক্যাপিটাল শর্টফলের সময়। ক্যাপিটাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। লিকুইডিটি না, ক্যাপিটাল শর্টফল। স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার। তাহলে আমরা একটা কি কি পাইলাম? আমরা ডিমান্ড ডিপোজিট কালেক্ট করলাম, টাইম ডিপোজিট কালেক্ট করলাম, আমরা বিভিন্ন জিনিস ব্রো করলাম, শর্ট টার্ম বোরিং করলাম, কল ডিপোজিট, নোটিশ ডিপোজিট, বাংলাদেশ ব্যাংক থেকে রেপো হিসেবে ব্রো করতে পারি। হ্যাঁ, আমরা রিফাইন্যান্সিং ফান্ড ব্রো করতে পারি, আমরা সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করে আমাদের ক্যাপিটাল বাড়াইতে পারি। এছাড়া আমরা শেয়ার বাজারে ছেড়ে আমরা আমাদের ক্যাপিটাল বাড়াইতে পারি। এইগুলো হচ্ছে আমাদের সোর্সেস অফ ফান্ড। এগুলো হচ্ছে আমাদের, যদি সোর্সেস অফ ফান্ডের এক্সাম্পল আসে, এগুলো হচ্ছে আমাদের সোর্সেস অফ ফান্ড। ডিমান্ড ডিপোজিটে যদি পারেন ওই জিনিসগুলো লিখে দিবেন, টাইম ডিপোজিট যদি পারেন ওই জিনিসগুলো লিখে দিবেন। যদি হাতে সময় থাকে, মার্ক বেশি থাকে, তাহলে এগুলো প্রত্যেকটা ইলেবোরেট করে লিখে দিবেন, ইলেবোরেট করে লিখে দিবেন। ডিমান্ড ডিপোজিট কোনগুলা, টাইম ডিপোজিট কোনগুলা, শর্ট টার্ম বোরিং গুলো কোনগুলা, তারপর ইকুইটি ক্যাপিটাল বাড়ানোর জন্য কি কি হতে পারে, পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ, রিটেন আর্নিংস, সাবঅর্ডিনেট বন্ড, এগুলো হচ্ছে ইকুইটি ক্যাপিটালের পার্ট। এখন আমরা বিভিন্ন ফান্ড তো সোর্সেস করে নিয়ে আসলাম। এখন ফান্ড কি করতে হবে? আমরা ইউজ করব, ফান্ডটাকে আমরা ইউজ করব। এই যে ফান্ড আমরা এখন কি কনভার্সনে চলে যাবো, ইউজ করতে চলে যাবো, তাই না? তো ইউজ করতে গেলে আমরা প্রথমত কি করি? প্রথমত আমরা ফান্ডের যে ইউজ করি সেটা হচ্ছে লোন হিসেবে ইউজ করি, কারণ এইখান থেকে আমাদের বেশি আর্নিং আসে, এখান থেকে আমাদের বেশি আর্নিং আসে, তাহলে আমরা লোন হিসেবে বেশি ইউজ করি। এরপর আমরা কি করি? আমরা বিভিন্ন রকম বন্ড বাজারে ছাড়ি, যেমন ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল ট্রেজারি বন্ড, সেটা হচ্ছে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট বলে। এগুলোকে আমাদের ইনভেস্টমেন্ট বলে, আমরা বন্ড বিল বাজারে যেটা ছাড়ি আর কি। এইটা আছে লোনস এন্ড অ্যাডভান্স আর ট্রেজারি বিল বন্ড। এছাড়া আমাদের কি আছে আর? আমরা যেমন কল ডিপোজিট বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে আসি আমাদের টাকা শর্ট পড়লে, তেমনি অন্য ব্যাংকের যদি টাকা লাগে তাহলে আমরা কল মানি দেবো তাদেরকে। অন্য ব্যাংকে যদি শর্টফল পড়ে তাদেরকে আমরা কল মানি ইনভেস্ট করতে পারি। তাহলে কল মানি একটা, জাস্ট এ মিনিট, হ্যাঁ।
আসসালামু আলাইকুম, সাউন্ড প্রবলেম হচ্ছে। এই মুহূর্তে ক্লাসে বন্ধ আছে স্যার স্যার, এই মুহূর্তে একটু বন্ধ আছে লেকচার। সাবমিট পড়ো, আরে বন্ধ করে দেবো আমি। প্যারাগ্রাফ ফোন আসছিল আর কি। হ্যাঁ, তো আমরা কি তাহলে আমরা কি কি পাইলাম? আমরা এখানে পেলাম কনভার্সন করার সময় আমরা লোন দিলাম, আমরা ইনভেস্টমেন্টের জন্য ট্রেজারি বিল বন্ড পাইলাম। এছাড়া আমরা কি করলাম? কল মানিতে ইনভেস্ট করলাম। কল মানি ঠিক আগে যেমন কল ডিপোজিটের জন্য একদিন আমরা নিতাম, তেমনি কল মানির জন্য একদিনের জন্য আমরা দিব আর কি। আর নোটিশ নোটিশ মানির ক্ষেত্রে আমরা যেমন নোটিশ ডিপোজিটের জন্য 14 দিনের জন্য নিয়েছিলাম, তেমনি আমরা নোটিশ মানিও দিতে পারি 14 দিনের জন্য। ওইটাকে বলে কল ডিপোজিট আর নোটিশ ডিপোজিট, আর এখানে বলে কল মানি আর নোটিশ মানি। কল মানি আর নোটিশ মানি ঠিক একইভাবে আমরা যেমন আগের বার সাবঅর্ডিনেট বন্ড বিভিন্ন ব্যাংকে ছাড়ছিলাম, এইভাবেও আমরা এখানেও সাবঅর্ডিনেট বন্ড সাইডে অন্য ব্যাংকের টাকা ক্যাপিটাল বাড়াইতে পারি। হ্যাঁ, তো তাহলে আমাদের এই কনভার্সন অফ ফান্ডের ক্ষেত্রে আমরা কি কি করলাম? তাহলে কোন কোনগুলো জিনিসগুলো আসলো আমাদের? সাবঅর্ডিনেট, স্যার সাবঅর্ডিনেট বন্ড তাহলে আমরা পারচেজ করব। সাবঅর্ডিনেট বন্ড আমরা এখন আমরা ইস্যু করব। আগে তো পারচেজ করছিলাম ডিপোজিটের ক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল আচ্ছা। বাড়ানোর জন্য, আর এটা এখন হচ্ছে আমরা আমরা ইস্যু করতেছি। ইস্যু করব। করবো হচ্ছে এগেইনস্টে আমরা তাহলে টাকা পাবো এই জন্য। আর হ্যাঁ, তখন তো আমরা ধান এইটা আসলে ব্যাংকগুলা ভাইস ভার্সা করে, ব্যাংকগুলা ভাইস ভার্সা করে নিজেদের ক্যাপিটাল বাড়ায় আর কি। এখান থেকে খুব বেশি লাভ আসে না, এইটাতে খুব বেশি লাভ আসে না, এটা ভাইস ভার্সা করে তো খুব বেশি লাভ আসে না। প্রত্যেকে তার ক্যাপিটাল শর্টফল থেকে ক্যাপিটাল বাড়ানোর জন্য নিজেদের ভিতরে ইন্টারলিঙ্ক করে এই সাবঅর্ডিনেট বন্ড নিজেদের দিয়ে টায়ার টু ক্যাপিটালটা বাড়ায় আর কি। এটাতে খুব বেশি লাভ আসে না। এই রফিকুল কি করলেন? আমার সিটের ভিতরে দাগা দায়ী স্যার করলেন। স্যার স্যার একটা ইয়ে ছিল স্যার স্যার বলেন বলেন। স্যার সেটা হলো যে আমাদের যে সাবঅর্ডিনেট বন্ডের তো আমরা স্যার বেসিক্যালি আমাদের ওই যে টায়ার টু ক্যাপিটালটা বাড়ানোর জন্য অর্থাৎ ক্যাপিটাল শর্ট পড়লে আমরা এ করি। হ্যাঁ, তার মানে কি আমরা সাবঅর্ডিনেট বন্ডটা আমরা মার্কেটে ছাড়লে লোকজন আমাদের বন্ডটা কিনে আমাদের কাছে টাকা আসে, আমাদের ক্যাপিটাল বিল্ড আপ হয় মার্কেটে চাই না, ব্যাংকে ছাড়ি, ব্যাংকে, ব্যাংক টু ব্যাংক, ব্যাংকে। টু ব্যাংক। আর যখন আমি এটারে কনভার্সন করব তখন আমি কি করি? আমি তো এটা সেল করলাম, তখন কি আমি আবার এগুলো পারচেজ করি নাকি? আমি যখন ডিপোজিট, এই জিনিসটা আমি যখন ইকুইটি ক্যাপিটাল বাড়াচ্ছি তখন হচ্ছে আমি পারচেজ করতেছি, আর যখন আমি লোনের ক্ষেত্রে তখন আমি ইস্যু করতেছি। আচ্ছা আচ্ছা পারচেজ করতেছি। আর আচ্ছা হ্যাঁ বুঝছি স্যার, জি জি ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো আমাদের তাহলে এই আমরা কি কি পারলাম? কনভার্সন অফ ফান্ডের ক্ষেত্রে কি কি কম্পোনেন্ট বললাম? জাহাঙ্গীর ভাই বলেন তো। স্যার কনভার্সন ফান্ডের ক্ষেত্রে আমরা আমাদের যে ডিপোজিটটা আছে এটা আমরা লোন দিতে পারি। তারপরে লং টার্ম ওপেন মার্কেটের সিকিউরিটি অর্থাৎ ট্রেজারি বিল বন্ড সেগুলোতে আমরা কিনতে পারি, তাহলে সেখানে আমার ফান্ডটা চলে গেল। হ্যাঁ আর আমরা বন্ড ইস্যু করতে পারি। হ্যাঁ আর প্লাস আমরা কল মানিতে টাকা খাটাইতে পারি, নোটিশ মানিতে টাকা খাটাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইউজেস অফ ফান্ড আর কনভার্সন অফ ফান্ডের জিনিসগুলো বলতে পারবো না এখন? জি স্যার। আচ্ছা, পারবো স্যার, বলতে পারবো, clear হবে। এখন আসেন এই যে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট যে আমরা টু টাইপস পাইলাম, কি পাইলাম?
আমরা সোর্সেস অফ পুল অফ ফান্ড আর কনভার্সন অফ ফান্ড। তো পুল অফ ফান্ড কি ছিল? আমাদের সোর্সেস অফ ফান্ড। আর কনভার্সন অফ ফান্ড অ্যাকচুয়ালি কি ছিল? ইউজেস অফ ফান্ড। পুল অফ ফান্ড ছিল সোর্সেস অফ ফান্ড, আর কনভার্সন অফ ফান্ড ছিল ইউজেস অফ ফান্ড, মানে ওই ফান্ডগুলো কিভাবে ইউজ করব। এখন এই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট আমাদের অর্গানাইজেশনে কিভাবে স্ট্রাকচারটা থাকে, আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচারটা অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট কিভাবে থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কি রেসপন্সিবিলিটিস অফ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, কি রেসপন্সিবিলিটিস অফ দ্য অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। তো আমাদের অর্গানাইজেশনে বেসিক্যালি অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টটা আমাদের ট্রেজারি ডিভিশন দেখাশোনা করে। আমাদের যে ব্যাংকের ট্রেজারি ডিভিশন থাকে ওদের বেসিক কাজ হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট করা। আচ্ছা, অ্যাসেট কয় প্রকার বলেন তো? অ্যাসেট কয় প্রকার? প্রাথমিক পর্যায়ে 2 প্রকার স্যার, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কোনগুলো? তো যেগুলো সহজে টাকা রূপান্তর করা যায়। জাহাঙ্গীর ভাই? স্যার কারেন্ট অ্যাসেট হলো স্যার যেগুলো ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর কেউ? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে স্যার, রিসিভেবল আছে, স্টক আছে, এগুলো স্যার কারেন্ট অ্যাসেট। রিম্পি? রিম্পি? অ্যাসেট কয় প্রকার রিম্পি? এই অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট কারেন্ট করতেছি, মনে করেন অ্যাসেট যদি না জানি তাহলে কি হয় না? কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট। অ্যাসেট কাকে বলে? অ্যাসেটের একটা সংজ্ঞা হচ্ছে এক লাইনে, যে জিনিসটা asset- আপনার, যে জিনিসটা আপনার কন্ট্রোলে থাকবে, আপনি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, সেইটাকে বলা হচ্ছে অ্যাসেট। মনে করেন এই একটা রিমোট, একটা এসি রিমোট আমার হাতে আছে, আমি এটারে অন করলাম, বাড়াইলাম, কমাইলাম, এই এসিটাকে বাড়াইলাম, কমাইলাম, এটা কি আমার নিজের ইচ্ছা মতো করতে পারতেছি না? জি স্যার। এইটা হচ্ছে আমার অ্যাসেট, যেখানে স্যার একটা অন্যের অন্যের কোনো স্যার কিছু- একটা হ্যাঁ জাহাঙ্গীর ভাই বলেন। স্যার ব্যাংকের ক্ষেত্রে যে অ্যাসেটটা, যেমন আমাদের অ্যাডভান্স হলো অ্যাসেট, লোন অ্যাসেট, কিন্তু স্যার আমি লোনটাকে কি স্যার আমার ঠিকমতো কন্ট্রোলে রাখতে পারি? কারণ আমার তো লোনের টেনিউর থাকে, আমরা তো, কারণ অ্যাসেট পেইড অন ম্যাচুরিটি, আমি কি স্যার ম্যাচুরিটির আগে কি কোনো অ্যাসেট নিতে পারি? অ্যাসেট আপনি কি, আপনি যখন টাকাটা আপনার হাতে আসলো, আপনার হাতে যখন টাকাটা আসলো, তখন এই টাকাটা কি আপনি নিজের ইচ্ছা মতো দিলেন না, নাকি আপনি উনার ইচ্ছা মতো দিলেন? আমার ইচ্ছে মতো দিলাম। এইটাই তো, এই জন্যই তো এটাকে অ্যাসেট বলে। থ্যাংক ইউ স্যার। এই যে যে একটু আগে আমি একটা এসির উদাহরণ দিলাম, এটা কি অ্যাসেট? এটা স্যার আপনার হাতে যেটা ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট। তাহলে এই অ্যাসেট কি আমি নিজের ইচ্ছা মতো ইউজ করতেছি না? জি স্যার। তো এই এই কথাই আর কি, এটা এই গুগলে একটা লাইনই আছে, এটা এটা আসলে অনেকে আমরা বুঝতে পারি না, তাই আর কি একটু বোঝার অসুবিধা হয় আর কি। তো অ্যাসেট হচ্ছে বেসিক্যালি 2 প্রকার, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের সংজ্ঞা হচ্ছে যে অ্যাসেটকে 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তর করা যায়, যে অ্যাসেটকে 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তর করা যায়। আমি বুঝাতে পারছি? জি স্যার। যে অ্যাসেটকে 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তর করা যায় তাকে বলে কারেন্ট অ্যাসেট। তাহলে যে অ্যাসেটকে 1 বছরের বেশি সময় লাগে ক্যাশে রূপান্তর করতে তাকে বলে নন কারেন্ট অ্যাসেট। অ্যাসেটকে আরো 3 ভাগে ভাগ করা যায়। এ রিম্পি, ফাঁকিবাজ কই আছেন? উত্তর তো দিতেন না কেন? স্যার আছি তো ক্লাস। এগুলো তো পড়াইছিলাম। অ্যাসেটকে জি আরো স্যার। 3 ভাগে ভাগ করা যায়, কি কি হবে সেটা? হুম, জাহাঙ্গীর ভাই মনে আছে? আচ্ছা, অ্যাসেটকে আরো 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট আর ফিকটিশিয়াস অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট আর ফিকটিশিয়াস অ্যাসেট। জি স্যার। তো ট্যানজিবল অ্যাসেটটা কি? যে অ্যাসেটটা দৃশ্যমান, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়,
ট্যানজিবল অ্যাসেট, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দৃশ্যমান অ্যাসেট। সেটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। যে অ্যাসেটটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলোকে বলা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। কোন অ্যাসেটটা ধরা যায় না, ছোঁয়া যায় না? গুডউইল স্যার, গুডউইল। গুডউইল, সফটওয়্যার। সফটওয়্যার। ট্রেডমার্ক। হ্যাঁ, এগুলো Trademark. ধরা যায় না, ছোঁয়া যায় না। আর Trademark. ফিক্সড অ্যাসেট কি হবে? স্যার প্রিলিমিনারি এক্সপেন্ডিচার, প্রিলিমিনারি এক্সপেন্সেস। ফিক্সড অ্যাসেট হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্সেস। জি স্যার, বা প্রিলিমিনারি এক্সপেন্ডিচার। জি বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্সেস। কেন এটা অ্যাসেট হচ্ছে? বিশেষটা আবার একটু স্যার ক্লিয়ার করলে, বিজনেসকে ডেভেলপ করতে যেটাকে, যে অ্যাসেটটাকে আমরা এক্সপেন্স করেছি, আপনি রেভিনিউ আর্নের। আপনি বিভিন্ন জায়গায় অ্যাড দেন না আপনার ব্যাংকের? ইসলামী ব্যাংক এ যদি রেমিটেন্স আসে, সেই রেমিটেন্স একদিনের ভিতর চলে আসবে। ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট দেওয়া হয় না, প্রফিট আকারে দেওয়া হয়, এখানে রিবা বেস দেওয়া হয়, এরকম বিভিন্ন অ্যাড যায় না? ইসলামী ব্যাংক এইবার sir. ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, ইসলামী ব্যাংক এবার ওই অমুক গ্রিন ব্যাংকিং বা অন্য কোনো পদক পাইছে, এরকম বিভিন্ন অ্যাড আসে না আলী ভাই? জি স্যার, জি স্যার, এগুলোর জন্য খরচ হয় না? জি স্যার, খরচ হয় কিনা? জি স্যার, জি খরচ স্যার। হয় স্যার। খরচগুলো কেন করে? অর্থাৎ রেভিনিউ বেশি করে যাতে আমরা রেভিনিউ আর্ন করতে পারি। এই জন্য এটাকে অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়। স্যার এটা তো এক ধরনের মার্কেটিং, তাহলে এটা কি মার্কেটিংটা এই কষ্টের মধ্যে পড়বে না? না না না, ওটা তো একটা আলাদা মার্কেটিং না, এটা বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স। এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স। হ্যাঁ, এটা যাতে আপনি এখান থেকে আপনি খরচ করবেন। ওই যে বলে না, ব্রিটিশরা আমাদের চা খাওয়া গেছে ফ্রি, জি। এখন আমরা চা কিনে খাচ্ছি। ব্রিটিশরা আমাদের বিড়ি খাওয়া গেছে, এখন আমরা বিড়ি কিনে খাচ্ছি ফ্রি। এটা এরকম বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স হচ্ছে আপনাকে প্রলুব্ধ করে আপনার কাছ থেকে আপনাকে নিয়ে আসা ব্যাংকে। তাহলে স্যার ব্যাংক যদি একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করে, সেইটার জন্য পপুলারাইজেশনের জন্য যে কষ্টটা, সেটা কি এটাতে পড়বে না? সেটাও এটার মধ্যে পড়বে। স্যার যখন হচ্ছে খরচগুলো বেশি হয়ে যায় কিন্তু এক বছরে না দেখায়, বিভিন্ন বছরে দেখানো হয়, তখন হচ্ছে এই ফিক্সড অ্যাসেটটা আছে। প্রিলিমিনারি এক্সপেন্স, বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেন্স, এগুলো সবই ফিক্সড অ্যাসেট হিসেবে ট্রিট হয়। সিএসআর যেটা এক্সপেন্স, একবারে না দেখানো যায়। সিএসআর এক্সপেন্স। জি স্যার। আচ্ছা, তো আমাদের স্যার। যে এই অর্গানাইজেশনের যে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টটা থাকে, সেটা বেসিক্যালি আমাদের ট্রেজারি ডিভিশনের মাধ্যমে, এই রেসপন্সিবিলিটি বেসিক্যালি সম্পূর্ণই ট্রেজারি ডিভিশনের উপর থাকে। এই ট্রেজারি ডিভিশনের মাধ্যমে তারপরে অন্য তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের অ্যাসেট কিভাবে থাকা উচিত, লায়াবিলিটি কিভাবে থাকা উচিত। তারপরে সেটা তারা অ্যাকচুয়ালি তাদের কাজ হচ্ছে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ করা আর রিস্কটাকে মিনিমাইজ রাখা। যতটুকু পারে রিস্ক মিনিমাইজ রাখবে এবং প্রফিটটা বাড়াবে। এই জন্য তারা একটা অ্যালকো কমিটি করে, অ্যাসেট লায়াবিলিটি কমিটি করে ব্যাংকে। এই অ্যাসেট লায়াবিলিটি কমিটির ক্ষেত্রে যে কমিটিটা থাকে, সেই কমিটির মেম্বার থাকে এইভাবে: ম্যানেজিং ডিরেক্টর থাকে, এবং হেড অফ ট্রেজারি থাকে, হেড অফ এফডি থাকে, হেড অফ আইডি থাকে, হেড অফ সিএ ক্রেডিট ডিভিশন থাকে, হেড অফ আইসিসিডি থাকে, এবং অ্যালকোর একজন সেক্রেটারি থাকে। এই ইন্টারন্যাশনাল ডিভিশন, ক্রেডিট ডিভিশন, আইসিসি ডিভিশন, হেড অফ ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিভিশন এবং ট্রেজারি ডিভিশন, এইভাবে এদের মাধ্যমে একটা অ্যালকো ডিভিশন করা হয়। এদের মাধ্যমে কি বলা হয়েছে? আমাদেরকে মিনিমাইজেশন রিস্ক, প্রফিট ম্যাক্সিমাইজ করা। তো দেখেন, এই এফএডি কি করে? ব্যালেন্স শিট গুলো দেখে, প্রফিট এন্ড লস গুলো দেখে। আইডি কি করে? ফরেন এক্সচেঞ্জের পার্টটা দেখে। ক্রেডিট কি করে? লোনের পার্টটা দেখে। আইসিসি কি করে? আমাদের অডিট পার্টটা দেখে, রিস্ক মিনিমাইজের পার্টটা দেখে। ট্রেজারি কি করে? আমাদের যে ফরেক্সের ডিলিং গুলো আছে সেগুলো দেখে। তাহলে এই কটা ডিভিশনের মাধ্যমে কিন্তু আসলে আমাদের টোটাল অ্যাসেট লায়াবিলিটি কমিটিটা ডিল করে। আমরা অর্গানাইজেশনে কিভাবে স্ট্রাকচার থাকে অ্যাসেট লায়াবিলিটি কমিটি, এটাকে বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এবং এদের রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি এখানে আমি দিছি, যেমন মানি মার্কেট অ্যাক্টিভিটিস গুলো দেখে, আমাদের যে লিকুইডিটি ম্যানেজ করা, ইন্টারেস্ট রিস্কটা কিভাবে থাকা উচিত, ইন্টারেস্ট রেট কিভাবে থাকা উচিত, প্রোডাক্টের ডিপোজিটের কিভাবে থাকবে, লোনের কিভাবে থাকবে, সেটা তারা দেখে। হ্যাঁ, আমাদের যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলো ফলো করা ঠিক মতো হচ্ছে কিনা, আমাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো মার্কেটের সাথে ওরিয়েন্টেশন কিনা, ঠিক মতো মার্কেট ওরিয়েন্টেড কিনা,
আমাদের ব্যালেন্স শিটের মুভমেন্টটা ঠিক আছে কিনা, অফ ব্যালেন্স শিটের মুভমেন্টটা ঠিক আছে কিনা, আমাদের যে অথরাইজেশন ডিলারের যে অথরাইজেশন আছে সেটা লিমিট অনুসারে কাজগুলো করতেছে কিনা, ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা ঠিক আছে কিনা, এইগুলো হচ্ছে এই এএলএম এর কি রুলস এন্ড রেসপন্সিবিলিটিস। এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন হইতে পারে এই পৃষ্ঠা থেকে। কেউ কোনো সমস্যা আছে? ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের যে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট আমাদের কি করে, অ্যাসেট এবং লাইবিলিটি নিয়ে কাজ করে। তো ব্যাংকের অ্যাসেট পার্টে কি কি থাকে, কেউ আমাকে বলতে পারবেন ব্যাংকের অ্যাসেট পার্টে কি কি থাকে? ক্যাশ ইন হ্যান্ড থাকে, ইনভেস্টমেন্ট থাকে। ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাসেট, হ্যাঁ, তারপরে আর ক্যাশ ইন হ্যান্ড থাকে, ক্যাশ উইথ সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। রিসিভেবল থাকে। এই জাহাঙ্গীর ভাই বলেন। ক্যাশ থাকে, অ্যাডভান্স থাকে, আর থাকে স্যার ইয়ে থাকে অফ ব্যালেন্স শিট। আমি বলি Off balance sheet দেখেন তো বাড়ি থাকে। ঠিক আছে কিনা। ক্যাশ ইন হ্যান্ড থাকে অ্যাসেট সাইডে, তারপরে লোনস এন্ড অ্যাডভান্স থাকে, তারপরে ইনভেস্টমেন্ট থাকে, তারপরে ফিক্সড অ্যাসেট থাকে, তারপরে আদার অ্যাসেট থাকে, তারপরে অফ ব্যালেন্স শিট থাকে, তারপরে এক্সপেন্ডিচার থাকে। ঠিক আছে না? তো পারতেছেন না কেন বলতে আপনারা? আচ্ছা, তাহলে আমাদের বেসিক্যালি থাকে হচ্ছে ক্যাশের পার্টটা আর লোনস এন্ড অ্যাডভান্সটা। আমি ধরে নিলাম যে আমাদের এই দুইটা পার্ট থাকে লাইবিলিটি পার্টে আর অ্যাসেট পার্টে। আর লাইবিলিটি পার্টে থাকে আমাদের ডিপোজিটের পার্ট আর ক্যাপিটাল পার্ট। হ্যাঁ, আর অফ ব্যালেন্স শিট থাকে, আর বটম লাইনে আমাদের প্রফিট পার্টটা থাকে। তো আমাদের যে এইটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, ছোট তো এই যে অ্যাসেট পার্টে যে ক্যাশ থাকে, ক্যাশ রিলেটেড যে ডাটাগুলো থাকে, লিকুইডিটি রিজার্ভ গুলো থাকে, এইটাকে বলে নন আর্নিং অ্যাসেট। এইটাকে বলে নন আর্নিং অ্যাসেট। আর লোনস এন্ড অ্যাডভান্স এইটাকে বলে হচ্ছে আর্নিং অ্যাসেট, যেহেতু এখান থেকে আমরা আর্ন করি। আর ডিপোজিট এবং বোরোইং এই পার্টটাকে বলে হচ্ছে আউটসাইড লাইবিলিটি। আউটসাইড লাইবিলিটি কারণ কি, আমরা কাস্টমারদের থেকে ডিপোজিট গুলো নিই, এরা আমাদের মালিক পক্ষ না, এরা আমাদের কাস্টমার থেকে নিই, এর জন্য এদেরকে বলে আউটসাইড লাইবিলিটি। আর ক্যাপিটালটা আমরা যাদের কাছ থেকে নিয়ে, এটা হচ্ছে আমরা মালিক পক্ষ, শেয়ার হোল্ডার, এই জন্য এটাকে বলে ইনসাইড লাইবিলিটি। এই জন্য এটাকে বলে ইনসাইড লাইবিলিটি। তাহলে আমাদের অ্যাসেট লাইবিলিটি ব্যালেন্স শিটটা এইভাবে সাজানো থাকে। লুতুল ভাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসেন এই এই চারটা যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টগুলো আমরা বললাম, এইগুলোর ব্যাখ্যা এখানে বলা আছে। ব্যাখ্যা কি বলা আছে? আউটসাইড লাইবিলিটির মেইন কাজ কি? আমরা যখন কাস্টমারদের কাছে টাকা নিই, আমাদের মেইন উদ্দেশ্য কি থাকে? কম খরচে টাকা নেওয়া স্যার, কম কষ্টে টাকা নেওয়া না? করা। কম খরচে টাকা নেওয়া। আর আমাদের ইনসাইড লাইবিলিটির কাজ কি? আমরা যখন শেয়ার হোল্ডারদের কাছে টাকা নিই, মেইন কাজ কি আমাদের? আমাদের ক্যাপিটালটা মেনটেন করার জন্য নিই আমরা বেসিক্যালি। স্যার সেটা হবে, ক্যাপিটাল মেনটেন করার জন্য নিই। নন আর্নিং অ্যাসেটের কাজ কি? আমরা যে ক্যাশ মুডে টাকা রাখি, আমরা বেসিক্যালি সিআরআর এবং এসএলআর মেনটেন করার জন্য এই ক্যাশ মুডে টাকাটা রাখি। সিআরআর এসএলআর মুডে মিট আপ করার জন্য বেসিক্যালি আমরা এই ক্যাশ এবং লিকুইডিটি রিজার্ভ মুডে টাকাটা রাখি। আর্নিং অ্যাসেটের কাজ কি? আমরা যতটুকু পারি ম্যাক্সিমাইজ প্রফিট করব, প্রফিটটা যতটুকু বাড়াই পারি, রিস্ক মিনিমাইজ করব। ম্যাচিং স্ট্র্যাটেজির কাজ কি? ম্যাচিং স্ট্র্যাটেজির কাজ হচ্ছে অ্যাসেট লাইবিলিটি যে আমরা দিচ্ছি, আমরা অ্যাসেট লাইবিলিটির জন্য খুব বেশি গ্যাপ না হয়ে যায়। অর্থাৎ আমরা ডিপোজিট নিলাম 100 টাকা, আমাদের এডি রেশিও রাখতে হবে হচ্ছে 87%। আমরা যেন এডি রেশিওটা ঠিকমতো মেনটেন রাখতে পারি, অ্যাডভান্স ডিপোজিটের যে রেশিওটা আছে সেটা যেন আমি ঠিকমতো মেনটেন করতে পারি। অর্থাৎ আমি 100 টাকা ডিপোজিট পেয়ে 102 টাকা যেন লোন না দিই, লোনটা যেন 87 এর মধ্যে থাকে। ঠিক আছে? আর যদি আমি লোন 100 টাকার উপরে দিই, তাহলে অন্য ব্যাংক থেকে যে আমি ডিপোজিট কালেক্ট করব, সেটা রেট যেন লোনের রেট থেকে কম থাকে। এটাকে বলা হচ্ছে ম্যাচিং স্ট্র্যাটেজি। এই ম্যাচিং স্ট্র্যাটেজি বুঝাতে পারছি রফিক? স্যার
ম্যাচিং স্ট্র্যাটেজি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা, আলী বলেন তো কি বুঝাইছি, আলী বলেন। ম্যাচিং ম্যাচিং স্ট্র্যাটেজি হচ্ছে আমি যেই রেটে ডিপোজিট কালেকশন করেছি ইনভেস্টমেন্টের জন্য তার থেকে বেশি রেটে দিয়ে না ফেলি। অর্থাৎ কোনো ব্যাংক থেকে যদি আমি ডিপোজিট বড় করি, আমার ডিপোজিট থেকে যখন ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাবে তখন অন্য জায়গা থেকে তো আমাকে নিয়ে আসতে হচ্ছে। সেটা যদি আমার লোনের থেকে যদি বেশি রেশিও হয়ে যায় তাহলে তো আমার লস হবে। আমি লস হবে, হ্যাঁ, তার থেকে যদি ঠিক বেশি আছে। দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, আর প্রাইসিং অফ আর্নিং অ্যাসেটটা কি জিনিস? প্রাইসিং অফ আর্নিং জিনিস হচ্ছে আমাদের যে কস্ট অফ ডিপোজিট আছে, কস্ট অফ ফান্ড আছে, কস্ট অফ ক্যাপিটাল আছে, রিস্ক প্রিমিয়াম আছে, এইগুলো যেন ঠিক থাকে। অর্থাৎ আমার কস্ট অফ ডিপোজিটের কি, কস্ট অফ ডিপোজিটটা কি, আমাদের যে ডিপোজিট আনতেছি তার খরচ, ডিপোজিটের এগেনস্টে আমাদের খরচ কত, এটা সূত্র কি? এই সূত্র কি বলতে পারবেন কেউ? এটা সূত্র কি? না, জানা নেই স্যার। কস্ট অফ ডিপোজিট হলো ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট। স্যার ভুলে গেছি, মনে হচ্ছে এটা না। তো প্রথম ক্লাসে তো আলাপ করলাম, এইবারে তো মনে হয় আলাপ করলাম। এটা মনে হয় স্যার ওই যে কস্ট অফ ফান্ড প্লাস ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট, দুইটা ইয়ে মনে হয়। Rate of deposit, interest paid on deposit divided by average. স্যার এটা আমার খেয়াল একটু মুখে আসতেছে আর কি স্যার, বলতে পারতেছি না। এই যে কি জানো, ওই যে ইয়ে, সেদিন কয়দিন আগে দেখলাম এক মহিলা স্বামীরে মেরে ফেলছে, মেরে ফেলে বলতেছে যে আমি ইসে মারি না, আমি আবেগে মারছি, এরকম কি একটা বলতেছে আর কি। কি যেন একটা কথা বলছে আর কি। আমার এরকম হচ্ছে নাকি জাহাঙ্গীর ভাই? উনি বলছিল হ্যাঁ, তখন আমার মানে বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করেছে। আবেগ কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, বিবেক কাজ করে না, আবেগ কাজ করছে। আচ্ছা, তো এই সূত্রগুলো আপনারা সবাই, মানে আমি এইটা প্রত্যেকবারই, মানে যতবারই ক্লাস নিই প্রত্যেকবারই যখন যখন যেখানে আসে এই জিনিসগুলো আসে তখন বলি আর সবাইকেই। আর এটা ব্যাংকের জন্য একদম মেইন পার্ট, এই জিনিসগুলো সবারই মনে রাখা উচিত। হ্যাঁ, তো এই রিম্পির মনে আছে? রিম্পি এবার একটু ফাঁকি দিচ্ছে। স্যার আমারও তো ও গতবার খুব ভালো মনে রেসপন্স করতো, এবার একটু ফাঁকি দিচ্ছে। আচ্ছা, আমি আমারও মনে পড়ছে। আমি বলি, হ্যাঁ, আপনারা সবাই একটু লেখেন তো ভাই, আপনারা অনেক সিনিয়র, এটা এগুলো থাকা উচিত মনে। হ্যাঁ, কস্ট অফ ডিপোজিট ইজ ইকাল টু ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট, ডিভাইডেড বাই অ্যাভারেজ ডিপোজিট, ধরেন কোনো মাসের আপনি ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজে যদি বের করেন, তো আপনি কোনো মাসের ধরেন আপনি কস্ট অফ ডিপোজিটটা বের করতে চাচ্ছেন, সে ফর এক্সাম্পল, তাহলে আপনি কি করবেন? আপনার এক্সপেন্ডিচার, ইনকাম এক্সপেন্ডিচার যে স্টেটমেন্ট আছে, এক্সপেন্ডিচার ভিতর যে দেখবেন ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট আছে, আপনার ডিপোজিটের এগেইনস্টে কত খরচ হয়েছে ওই মাসের, তাহলে কারেন্ট মান্থের ওই খরচটা নেবেন, ইন্টারেস্ট পেইড অন ডিপোজিটের খরচটা, ডিভাইডেড বাই অ্যাভারেজ ডিপোজিট যেটা বলছি। ধরেন এই গত মাস ছিল সেপ্টেম্বর মাস 30 দিনের ছিল, তাহলে 1 তারিখে কত ডিপোজিট ছিল, 2 তারিখ কত ছিল, 3 তারিখ কত ছিল, এইভাবে 30 দিনের ডিপোজিট বসাবেন, টোটাল করে 30 দিয়ে ভাগ দিবেন, তাহলে অ্যাভারেজ ডিপোজিট চলে আসবে। তাহলে ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট ভাগ দিয়ে ওই অ্যাভারেজ ডিপোজিটের অ্যামাউন্টটা দিয়ে ইনটু পার্সেন্টেজ করলেই আপনার অ্যামাউন্টটা চলে আসবে, কস্ট অফ ডিপোজিট। কস্ট অফ ফান্ড কিভাবে বের করবো স্যার? কস্ট অফ ফান্ড হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, ডিভাইডেড বাই অ্যাভারেজ ডিপোজিট ইনটু 100। এভারেজ ডিপোজিট। হ্যাঁ, কস্ট অফ ফান্ড ইজ ইকাল টু টোটাল এক্সপেন্ডিচার ডিভাইডেড বাই অ্যাভারেজ ডিপোজিট ইনটু 100। আচ্ছা, স্যার অথবা স্যার ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট প্লাস অ্যাডমিন কস্ট ডিভাইড বাই এভারেজ ডিপোজিট, এটা হবে না স্যার? অনেকটা অ্যাডমিন কস্ট বুঝাইতে গেলে আবার কঠিন হয়ে যাবে, অনেকে আবার অ্যাডমিন কস্ট আবার ওইগুলো খুঁজে খুঁজে আবার যোগ করতে যায়, কোনো একটা কম্পোনেন্ট বাদ দিয়ে দিবে, তো কোনো একটা কম্পোনেন্ট হয়তো বাদ দিতে গেলে তাহলে ফুল ফিগারটা আসবে না, তার থেকে আমার টোটাল যে এক্সপেন্ডিচারটা আছে ডিভাইড বাই অ্যাভারেজ ডিপোজিট,
আর অনেকে ভেঙে বলে সেটা হচ্ছে ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট প্লাস এস্টাবলিশমেন্ট কস্ট বা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বলে। তো এটা বলতে গেলে অনেকে কম্পোনেন্ট হারায় ফেলবে। আচ্ছা যাও, এরপরে আরেকটা জিনিস এখানে আসে নাই, ইল্ড অন অ্যাডভান্স, YOA, yield on advance। YOA, yield on advance is equal to, স্যার টোটাল ইন্টারেস্ট রিসিভ ফ্রম লোন এন্ড অ্যাডভান্স ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি আসলো, ইনকাম রিসিভ ফ্রম লোনস এন্ড অ্যাডভান্স, ইনকাম রিসিভ ফ্রম লোনস এন্ড অ্যাডভান্স, স্যার ওয়াইওএটা একটু আরেকটা স্যার ক্লিয়ার। yield on advance, YIELD, yield on advance is equal to income received from loans and advance, income received from loans and advance divided by average advance, এভারেজ কি স্যার? average advance ওই যে আগের মতো ডিপোজিট যেভাবে বের করছিলাম, লোনের ফিগার গুলো এইভাবে ডেট ওয়াইজ বসায় 30 দিয়ে ভাগ দিলে, মাস যদি 30 দিন হয় 30 দিয়ে ভাগ দেবো, মাস যদি 31 দিন হয় তাহলে 31 দিয়ে ভাগ দেবো, এইভাবে আর কি। স্যার এটা- ডিপোজিটটা যখন বলছিলেন তখন নেটের সমস্যা হয়েছিল, ভালো বুঝতে পারিনি, আবার রিপিট করেন প্লিজ। কোনটা? মানে এভারেজ ডিপোজিট বের করার যে সূত্রটা বলছিলেন ওই সময় নেট প্রবলেম ছিল। ওই প্রতিদিনের ডিপোজিটটা বসায় মাসে যে কদিন থাকবে সেই কদিন দিয়ে মানে ভাগ দিলে এভারেজটা চলে আসবে। প্রতিদিনের ডিপোজিটটা বসাবেন, বসায় টোটাল করে মাসে যে কয়দিন আছে ওই কয়দিন দিয়ে ভাগ দিবেন, এভারেজটা চলে আসবে। গড় অঙ্ক। গড় অঙ্ক আর কি। হ্যাঁ, তারেক বুঝতে পারছেন? মোংলা? হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা সহজ সহজ নেট, কিন্তু ওই নেটের কারণে বুঝতে পারিনি। আচ্ছা, আর আমাদের এর থেকে এইটা প্রতিদিনের হচ্ছে প্রোডাকশন নিয়ে দিয়ে ভাগ এইটা করতে হচ্ছে হবে। বেসিক্যালি আমাদের প্রাইসিং অফ আর্নিং আছে। এছাড়া আমাদের কস্ট অফ ক্যাপিটাল আছে। কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে ঋণের যে খরচ আর ইকুইটির যে খরচ সেটা যোগ করলে আমরা কস্ট অফ ক্যাপিটাল পাই। হ্যাঁ, তো এটা আমাদের আপনাদের পার্ট না, এটা আমাদের অ্যাসেট লায়াবিলিটির পার্টও না। এটা প্রাইসিং অফ আর্নিং আছে হচ্ছে বেসিক্যালি কস্ট অফ ডিপোজিট, কস্ট অফ ফান্ড আর ইল্ড অন অ্যাডভান্স। আর অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ইনক্রিজ, আমরা ওখান থেকে কত কি পরিমাণ ফি পাচ্ছি, কি পরিমাণ কমিশন পাচ্ছি সেটা দেখা, এবং ওই রিস্কটা যতটুকু পারি রিডিউস করতে পারি সেটা দেখা। আর লাস্টে হচ্ছে আমাদের প্রফিট ম্যানেজমেন্ট করা। এই হচ্ছে আমাদের অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের মেইন অ্যাসপেক্ট এবং অবজেক্টিভ। অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের মেইন অ্যাসপেক্ট এবং মেইন অবজেক্টিভ হচ্ছে এইগুলো। অফ ব্যালেন্স শিটের আরেকটু স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার সেটা হলো যে আমার স্যার এই জিনিসটা একটু ইয়ের আগে, সিআরআর এবং এসএলআর, সিআরআরটা হলো স্যার এখন 4%, এসএলআর হলো 13%। এখন স্যার এই এসএলআর যখন 13% বলি তখন এটা কি স্যার ইনক্লুডিং সিআরআর নাকি স্যার সিআরআর আলাদা এসএলআর আলাদা? না না, সিআরআর এসএলআর একই, এসএলআর এর সাথে সিআরআর ইনক্লুডিং। মানে আমি বলতেছি স্যার এসএলআর মানে ইনক্লুডিং সিআরআর। ইয়েস ইয়েস। কারণ আমার এই জিনিসটা স্যার কনফিউশন লাগে বারবার, কারণ আমি এটা, আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার। এইখানে এসএলআর এর সাথে হচ্ছে অ্যাপ্রুভ সিকিউরিটিজ গুলো থাকে। বুঝছি স্যার, জি স্যার, জি স্যার, অর্থাৎ সিআরআর প্লাস অ্যাপ্রুভ সিকিউরিটিজ। অ্যাপ্রুভ সিকিউরিটিজ, হ্যাঁ। জি স্যার। স্যার তাহলে কি বলা যায় যে সিআরআর হচ্ছে এসএলআর এর একটা কম্পোনেন্ট? না না, এইভাবে বলার দরকার নেই, কারণ হচ্ছে এইভাবে বলতে গেলে আবার দেখা যাচ্ছে যে ওই এই একটা কম্পোনেন্ট মানে কি ক্যাশ এই এসএলআর এর মধ্যে আছে, যদি স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, লিকুইডিটি রেশিওর ভিতরে সবসময় ক্যাশ থাকবে, এটাই স্বাভাবিক। আর সিআরআর তো পুরোটাই ক্যাশ, তো সুতরাং লিকুইডিটি রেশিওর ভিতরে ক্যাশ থাকবে, এটাই স্বাভাবিক। এটা যদি পার্থক্য আসে তাহলে বলতে পারেন যে সিআরআর এসএলআর একটা কম্পোনেন্ট। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা লেখার ক্ষেত্রে সহজে সিআরআর প্লাস অ্যাক্রুড অ্যাপ্রুভ সিকিউরিটিজ, ট্রেজারি বিল বন্ড, স্যার ইসলামী আমার ব্যাংকে একটা তো প্রশ্ন ছিল। স্যার ইসলামী ব্যাংকে তো এসএলআর হচ্ছে 5.5%। ইসলামী ব্যাংকের 5.5%, হ্যাঁ। আর তাহলে কনভেনশনাল ব্যাংকের সিআরআর 13%। তাহলে সিআরআর 4% বাদ দিলে তাহলে 1.5% থাকে, 1.5% সিকিউরিটি থাকে। ভাই আছে এরকম। হ্যাঁ 1.5% থেকে। আচ্ছা
কারণ ওদের এডি স্যার রেশিও আমার তো 92% ওদের, আর এদের হচ্ছে জি জি 92%, 87%। 87%। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। বিষয়টা হচ্ছে আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ডের লোক না, এই জন্য অনেক কিছু বুঝতে পারি না যে ইএল টু অ্যাডভান্স, এই ইএল টু বলতে কি বোঝায় স্যার? বুঝি না, আপনি কিসের লোক না? L2 কমার্স উনি ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করিনি তো, এই জন্য একটু অনেক কিছু নাম বুঝতে সমস্যা হয়। ইএল টু অ্যাডভান্স বলতে কি বোঝায়? ইএল টু আমরা তো সাধারণত ইএল শব্দের অর্থ পরিপক্কতা বুঝি। বুঝি নাই ভাই, আপনি আপনার কথা আমি স্পষ্ট বুঝতে পারতেছি না। অন্য আর কেউ কি ইএল বুঝতে ডান পারতেছেন ভাই? স্যার ওই এদিকে উনি এসে- প্রশ্ন করছে ইএল টু অ্যাডভান্সটা অর্থটা। উনি বলতেছে ইয়েল্ড অন অ্যাডভান্স বুঝতে পারে নাই। এই জাহাঙ্গীর ভাই বোঝানো ওনাকে, স্যার আমি বলছি স্যার ইয়েল্ড অন অ্যাডভান্স হলো আমরা ওনাকে বোঝান, যখন ওনাকে বোঝান। বড়, দ্যাট ইজ আমরা যখন ডিপোজিট আর্ন করি তখন ডিপোজিটের উপর আমাদের একটা কস্টিং হয়, এটা আমাদেরকে বড় আর কি ডিপোজিটের জন্য ইন্টারেস্ট পে করতে হয়, এটাকে আমরা বলি কস্ট অফ ডিপোজিট। হোয়ারেজ আমরা যখন এই ডিপোজিটটাকে আমরা ইনভেস্টমেন্ট করি তখন ইনভেস্টমেন্ট থেকে আমরা একটা রিটার্ন পাই, ওই রিটার্নটাই হলো ইয়েল্ড অন অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, তার মানে অ্যাডভান্স থেকে যে ইন্টারেস্টটা পাই সেটা ইএল ডান অ্যাডভান্স। এটা yield on advance, যখন আমি এই টোটাল ইন্টারেস্ট ইনকাম ফ্রম বা ইনকাম ফ্রম লোনস এন্ড অ্যাডভান্স ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100 হয়, তখন এটাকে আমাকে yield on advance হয়। আচ্ছা আচ্ছা এর অর্থ এটা। আচ্ছা থ্যাংক ইউ। মানে এখানে জাহাঙ্গীর ভাই একটা বিষয়টা আরেকটু ভেঙে বলেন, এইভাবে বললে একটু ভালো বুঝবে। আমরা জানি ইল্ড হচ্ছে যেটা এখনো ম্যাচিউর হয় না, আমরা যখন ইনভেস্টমেন্ট থেকে বা লোন থেকে যে আর্নিংটা পাই, ডিপোজিট থেকে কিন্তু সাথে সাথে যোগ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাডভান্স থেকে আসতে হলে তাকে আমরা এটাকে প্রফিট রিসিভেবল আগে রাখতে পাই, তারপরে যখন এটা ম্যাচিউর হয়ে যায় তারপরে কিন্তু সেটা আসে, যার কারণে এটা না, তাৎক্ষণিক এটা বিষয়টা এটা আমরা ইনকামে দেখাই, আমরা অবশ্যই ইনকামে দেখাই, রিসিভেবল তো হলে আদায় হবে, বাট এটা আমরা অবশ্যই ইনকামে হিট করি। টোটাল ইন্টারেস্ট ইনকামটা আমরা ইন্টারেস্ট ইনকামে হিট করি। কিন্তু যখন আলী, আমাদের আপনার এটা কনফিউশন দূর হয়েছে? স্যার আলীর কি কনফিউশন দূর হয়েছে? স্যার আমি বলতে চাচ্ছি কি যে ইএল শব্দটার অর্থে আমরা জানি যে পরিপক্কতা, তো ওই এই যে পরিপক্কতা মানে ম্যাচুরিটি, একজন একটা কথা বললো যে ম্যাচুরিটি মানে এটা একটা ক্লিয়ার কনসেপশন দরকার, যে মানে ম্যাচুরিটি আর ইনম্যাচুরিটির ভিতরে কোনো আছে কিনা, মানে কনফিউশন আছে কিনা, কোনো ডিফারেন্স আছে কিনা? ওই আপনি হচ্ছে সহজ জিনিস বুঝতে পারতেছেন না, এটা হচ্ছে প্রবলেম। মানে এখন এই ইল্ড মানে হচ্ছে ফলন, ইল্ড মানে হচ্ছে ফলন, আর কস্ট মানে হচ্ছে খরচ। আপনি যে ডিপোজিটের এগেনস্টে ডিপোজিট নিচ্ছেন কাস্টমারের কাছ থেকে, খরচ তাদেরকে ইন্টারেস্ট দিচ্ছেন না? হ্যাঁ এই ইন্টারেস্ট দিতে হয় না তাদেরকে? অবশ্যই। এই জন্য এটাকে বলে কস্ট অফ ডিপোজিট, ডিপোজিটের এগেনস্টে যে খরচ। আর লোন যে আপনি নিচ্ছেন, লোন আপনি যখন দিচ্ছেন, আপনি যখন কোনো কিছু জমিতে চাষ করেন, চাষ করার পরে কি সেটাতে কিছু ফল আশা করেন না? হুম তা আপনি যখন লোন কাউকে দিচ্ছেন তার থেকে কিছু টাকা বেশি আশা করেন না? হ্যাঁ অবশ্যই। এই জন্য এটাকে বলে ইল্ড অন অ্যাডভান্স। ইল্ড মানে ফলন, মানে আপনি জমিতে চাষ করে কিছু ফলন পাইছেন। জি 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 থ্যাংক ইউ। এখন কি কিছু বুঝতে পারছেন নাকি আর একটু ভেঙে বলা লাগবে? না না, খুব সুন্দর বুঝছি, খুব সুন্দর বুঝছি, ছোট কথা। আচ্ছা ছোট করে বোঝালে ভালো বোঝা যায়, বেশি বোঝালে তো মাথায় ধরে না। আচ্ছা, ঠিক আছে। স্যার এখানে আমার একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, সেটা বলেন হচ্ছে আপনি। আমি ইল্ড অন ডিপোজিট, ইল্ড অন অ্যাডভান্স যখন বলতেছি, আমি যখন একটা ফান্ড জেনারেট করি, একটা ইনভেস্টমেন্ট করি, সেখানে আমার ইনকামটাতে আমি যেটা নিচ্ছি সেখান থেকে কস্ট অফ ফান্ড বাদ দেওয়ার পরে যে উপরি অংশটা, সেটাই মনে হয় ইল্ড অন অ্যাডভান্স হিসেবে কাউন্ট হচ্ছে নাকি? স্প্রেড, এটা yield on advance না, স্প্রেড। আপনার এই কত জিনিস স্প্রেড? শিখাইলো কেটা? রফিক ভাই আপনার এই জিনিস শিখাইলো কে? স্যার আপনার এই জিনিস শিখাইলো কে? আমি শিখাইছি না কেউ কাছে শিখছেন? এখানে তো
এই লাস্ট যেটা বললেন স্যার, ওই যে ফলনের যে এক্সাম্পলটা দিয়েছেন তখন থেকে এটা আমার একটু গোলযোগ হয়ে গেছে আর কি, একটু ক্লিয়ার করতে হবে স্যার। আপনি সূত্র লিখছেন? হ্যাঁ, সূত্র লিখেছি, yield on yield on advance advance সূত্র equal to বলেন। income from loans or advance divided by average advance হ্যাঁ, into এর 100। থেকে বেশি বোঝার দরকার নেই আপনার। ঠিক আছে, এর থেকে বেশি বুঝতে গেলে আপনার সমস্যা হবে। বুঝতে পারছি। না, আপনি কি বুঝতে পারছেন তাই বলেন। স্যার এখানে হচ্ছে আমি যে ডিপোজিটটা ডিপোজিটরের ডিপোজিট কাছ আনতেছেন থেকে কেন? যে লোনের ভিতরে ডিপোজিট আনতেছেন কেন? ইনভেস্টমেন্ট না, থেকে যা লাভ পাই সেটা এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ দিলে হয়ে গেল। হ্যাঁ, স্যার আমি আপনার একটা রোগ ধরতে পারছি, আমি মানে উনি আমি স্যার ওনার রোগ ধরতে পারছি জাহাঙ্গীর ভাই, ওনার রোগ আমি ধরতে পারছি। উনি প্রফিটটাকে বোঝাচ্ছে স্যার, yield on advance। উনি 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 উনার রোগ আমি ধরতে পারছি, বুঝলেন না? আমি তো ওই যে আমার সামনে তো পেশেন্ট বসে রয়েছে। স্যার হ্যাঁ, এখানে আমি যখন এভারেজ অ্যাডভান্স বা এভারেজ ডিপোজিট বলতেছি তখন তো আমি এটাকে 30 ডেজ দিয়ে এভারেজ করে নিচ্ছি। হুম, তো আমি যখন এটাকে কাকে ডিভাইড করতেছি, ইনকাম ফ্রম অ্যাসেট না বা লোন না, তাহলে পরে এইখানে ইনকামটা যেটা আসতেছে সেটা তো ইল্ড অন অ্যাডভান্সের একটা ইয়ে না, আমি গোলা আমি যে যাচ্ছে লোন স্যার। দিলাম, আপনি সোজা সহজ ভাবে বোঝেন। আমি এই মাসে আমার যে লোন আছে, হ্যাঁ, জি, আমার ধরেন আমার সেপ্টেম্বর মাসে ব্যাংকের লোন হ্যাঁ, ছিল 100 টাকা। হ্যাঁ, 100 টাকা জি আমার জি, ব্যাংকের লোন ছিল। আমি এখান হুম, থেকে 10 টাকা ইনকাম পাইলাম। জি, আমার এভারেজ লোন ছিল 100 টাকা, আর আমি হুম, 10 টাকা ইনকাম পাইলাম এই হুম, কিসের এগেনস্টে? তাহলে আমার ইল্ড অন অ্যাডভান্স হচ্ছে 10%, 10%। 10%। আর আমার ইকুয়েশন তো ক্লিয়ার স্যার। আমার ডিপোজিট ছিল ধরেন 120 টাকা, আর আমার খরচ হয়েছে ধরেন 60 টাকা। ঠিক আছে? তাহলে আমার হ্যাঁ, কত পার্সেন্ট হলো? 50%, জি, তাই না? তাহলে আমার 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 উদ্দেশ্য কি জি থাকবে? স্যার, 120 টাকা যদি আমি করি, আর আমার খরচ হয়েছে ধরো 6 টাকা, তাহলে 6% আমার হচ্ছে অ্যাকচুয়ালি খরচ হয়েছে, তাহলে কস্ট অফ ডিপোজিট হচ্ছে 6%। জি স্যার। 6%, তাহলে আমার নেট প্রফিট হচ্ছে 4%। যদি ডিপোজিট, কস্ট অফ ডিপোজিট এবং ইল্ড অন অ্যাডভান্সের এগেইনস্টে আমি স্প্রেড করি, তাহলে আমার নেট প্রফিট আসে 4%। এটা হচ্ছে বেসিক্যালি ম্যানেজমেন্ট দেখে আর কি। হ্যাঁ, কিন্তু আপনার আগে বের করতে হবে ইল্ড অন অ্যাডভান্সে আপনার ঠিক রেট আছে কত পাইছেন, আর কস্ট অফ ডিপোজিট এগেইনস্টে আপনি রেট কত পাইছেন, সেটা হচ্ছে আপনার আগে বের করতে হবে। আচ্ছা আমি জি, একটু বলি হ্যাঁ, হারুন ভাই বলেন। এটা হচ্ছে আমি যে লোন দিয়েছি, আমি লোন এন্ড অ্যাডভান্স দিয়েছি, এই লোন এন্ড অ্যাডভান্সের মানে গড় আয়টা, হ্যাঁ গড় আয়টা কেন? কারণ লোন এন্ড অ্যাডভান্সের সকল লোনের একই রেট দেয়, বিভিন্ন লোনের বিভিন্ন রেট। হ্যাঁ, মনে করেন কোনোটা 14.5%, কোনোটা 13%, কোনোটা 10%। তাহলে আমি এই মাসে টোটাল লোনের যা ইনকাম করলাম আর এভারেজ লোন দিয়ে ভাগ দিলে ইন্টু 100 দিলে সেই গড় আয়, মানে আমার গড় টোটাল লোনের উপর, এভারেজ লোনের উপরে আমার গড় আয়টা হবে হচ্ছে ইল্ড অন অ্যাডভান্স। এটা ইল্ড অন অ্যাডভান্স কেন বের করতে হচ্ছে? কারণ আমার সব লোনের তো রেট একই না, আমার কোনোটা 14.5 আছে, কোনোটা 10 আছে, কোনোটার 12 আছে, এই কারণে ইল্ড অন অ্যাডভান্সটা বের করতে হবে। রফিক ভাই সমস্যাটা কোন জায়গায়? আমার রফিক ভাই সমস্যা কোন দাদা জায়গায়? রফিকুল ইসলাম মোল্লা, আপনার সমস্যা কোন জায়গায়? না, এখন ক্লিয়ার হয়েছে স্যার। তার সমস্যা তো আমাদের এখানেই স্যার, কি যে বুঝি না তাই তো বুঝি না স্যার। আচ্ছা, আচ্ছা। ছোট ঠিক আছে, প্রশ্ন তাহলে করলাম তাই আমরা এখন ওই আমাদের অলরেডি ক্লাস টাইম ওভার হয়ে গেছে, তারপরে অল্প একটু পার্ট আছে, আমি বলি। আমরা অ্যাসেট সম্পর্কে জানছি, আর লাইবিলিটিস হচ্ছে অলরেডি আমরা পড়ে ফেলছি, যে লাইবিলিটিস আমরা যখন কেউ কাছে ধার নিই, সেটা হচ্ছে আমাদের কাস্টমার, যেমন সেগুলো হচ্ছে আমাদের লাইবিলিটিস। অ্যাসেটের মতো লাইবিলিটিস দুই প্রকার, একটা কারেন্ট লাইবিলিটিস, একটা নন কারেন্ট লাইবিলিটিস।
যে ডিপোজিট গুলো আমরা 1 বছরের মধ্যে আমরা কাস্টমারকে দিতে বাধ্য থাকি সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, যেটা 1 বছরের বেশি সময়ের জন্য আমাদের কাছে থাকে সেটাকে বলে নন কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট লাইবিলিটিস এক্সাম্পল কি কি হতে পারে? কারেন্ট ডিপোজিট, সেভিংস ডিপোজিট, এসএনডি, বিলস পেয়েবল, এফডিআর, স্কিম বাদে বাকি সব কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস শুধুমাত্র স্কিম গুলা। এই লাইবিলিটিসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ডিমান্ড লাইবিলিটিস, একটা টাইম লাইবিলিটিস। ডিমান্ড লাইবিলিটিস একটু আগে ডিমান্ড ডিপোজিটের সংখ্যা বলছিলাম, যে অলরেডি আমি বলে দিচ্ছি ডিমান্ড ডিপোজিটের সংখ্যাগুলো, সেইগুলা যে আমাদের কি কি থাকে, কারেন্ট ডিপোজিট, বিলস পেবল, সেভিংস 9%, ফরেন কারেন্সি ডিপোজিট, সানি ডিপোজিট। আর যেটা আমরা চাইবা মাত্র দিতে বাধ্য থাকি, এখানে কোনো ম্যাচুরিটি ডেট থাকে না এবং উইথড্রল কোনো বার থাকে না। এটা হচ্ছে আমাদের ডিমান্ড ডিপোজিট বা ডিমান্ড লাইবিলিটিস। আর টাইম লাইবিলিটিস কোনগুলো? টাইম লাইবিলিটিস যেটা আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য যে টাকাগুলো আমাদের কাছে থাকে সেটা। তাহলে সেগুলো কি কি হইতে পারে? ওই যে আগের বার বলছিলাম এফডিআর, এসএনডি, স্কিম, সেভিংস 91%, এগুলো হচ্ছে আমাদের টাইম লাইবিলিটিস। এই ডিমান্ড এবং টাইম লাইবিলিটিস এর পার্থক্য এখানে সুন্দর করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি, যে পার্থক্যগুলা একটু আগে এখন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেইগুলো এখানে দেওয়া আছে। আর এইটা বাংলাদেশ ব্যাংকে আমরা এই ফরম্যাটে পাঠাই আর কি। এই প্রতি সপ্তাহে আমাদেরকে ব্যাংক থেকে প্রতি সপ্তাহে একটা এই ফরম্যাটে পাঠাইতে হয়। আমাদের কনভেনশনাল উইং এর জন্য এবং ইসলামী উইং এর জন্য ডিমান্ড লাইবিলিটিসে কত আছে, টাইম লাইবিলিটিসে কত আছে, গভর্নমেন্ট সেক্টর, আদার পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, এভাবে কনভেনশনাল জন্য কতটুকু আছে ডিমান্ড লাইবিলিটিস এবং টাইম লাইবিলিটির জন্য কতটুকু আছে, এই মোডে আমাদেরকে প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে পাঠাইতে হয়। ইসলামী ব্যাংকের ডিমান্ড লাইবিলিটিস, টাইম লাইবিলিটিস কতটুকু আছে এবং কনভেনশনাল ব্যাংকের ডিমান্ড লাইবিলিটিস, টাইম লাইবিলিটিস কতটুকু আছে, এই মোডে আমাদের পাঠাইতে হয়। এবং এই 3টা সেক্টর ভাগ করে গভর্নমেন্ট সেক্টর কতটুকু আছে, আদার্স পাবলিক সেক্টর কতটুকু আছে, প্রাইভেট সেক্টর কতটুকু আছে, এইভাবে কনভেনশনাল এবং ইসলামিক ব্যাংকিং এর পার্ট ভাগ করে আমাদের পাঠাইতে হয়। কেউ কোনো সমস্যা আছে বুঝার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ছোট্ট একটা কোশ্চেন স্যার। বলেন। স্যার অনেক ব্যাংকে তো স্যার 1 মান্থের জন্য যে আপডেটটা নেয় স্যার, যেহেতু আমরা ফিক্সড ডিপোজিটটাকে স্যার আমরা টাইম ডিপোজিট হিসেবে ক্যালকুলেট করি বা কনসিডার করি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যার আমার 1 মাসের যে আপডেটটা, এটা স্যার আসলে 1 মাসের আপডেটটা স্যার আপনারা কোথায় ক্লিক করেন? টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট, থ্যাংক ইউ স্যার। টাইম ডিপোজিট। আর কেউ কোনো কোশ্চেন আছে? টাইম ডিপোজিট আমরা এইখানে দিই আর কি, এই জায়গাটা দিই, এই জায়গায় বসাই আমরা, এই সেক্টরটায় বসাই। আর কেউ কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি এখানে শেষ করবো আজকের মতো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। দিলাম স্যার। যে ইসলামী ব্যাংকিং এ এসএলআর কম কেন? ইসলামী ব্যাংকের ওদের কিছু বাড়তি সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে আর কি। হ্যাঁ, যেহেতু এখানে বিজনেসটা করা হচ্ছে মুদারাবা মুশারাকা ভিত্তিতে, এখানে বলা হয় যে পার্টনারশিপ ভিত্তিতে এবং শেয়ারিং ভিত্তিতে বিজনেস করা হয়, ঠিক আছে। এই জন্য বলা হয় যে ওদের এখানে একটু লসের পরিমাণ সম্ভাবনা থাকে। যেমন কনভেনশনাল ব্যাংকিং এ কোনো লসের কোনো কথা বলা হয় না, যে আপনি লস হলে লসই নিতে হবে পুরোটা, কিন্তু এখানে কিন্তু শেয়ারিং এর কথা বলা আছে। যেহেতু শেয়ারিং এর ভিত্তিতে কথা বলা আছে, এই জন্য ওদেরকে একটু বলা হয় যে ওদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে, নাথিং এলস। স্যার আরেকটা জিনিস স্যার, এটা কি না স্যার? হ্যালো স্যার। হ্যাঁ বলেন, জাকির ভাই বলেন। সেটা হলো স্যার ওই যে যেহেতু আমরা তো ট্রেডিশনাল ব্যাংক, তো স্যার আমরা এসএলআর এর মধ্যে একটা অংশ অ্যাপ্রুভ সিকিউরিটিজ কিনতে পারি, কিন্তু ট্রেডিশনাল ইসলামিক ব্যাংক তো স্যার যেহেতু একটা ইন্টারেস্ট বাইন্ডিংস আছে, সেক্ষেত্রে তো তারা ওই অ্যাপ্রুভ সিকিউরিটি কিনতে পারে না। ওদেরকে তো 92% এডি রেশিও করে দিছে, ওদের এডি রেশিওটা তো 92% করে দিছে। ও আচ্ছা, না 92% স্যার, ওখানে তো ওদের তো এসএলআর 5%, 5.5%। হ্যাঁ, তাহলে হ্যাঁ, 92 হলে ওদের এর জন্য 92% করে দিছে ওদের এখানে, ওদের সুযোগ সুবিধা বাড়াইছে আর কি এই কারণে। হচ্ছে স্যার। স্যার শেষ হওয়ার আগে স্যার শেষ প্রশ্ন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আলী ভাই কিছু বলবেন? তো আমি আজকে তাহলে শেষ করতেছি। হারুন ভাই, জি থ্যাংক ইউ। জি ভালো স্যার থাকেন। জি থ্যাংক ইউ স্যার। আর যদি একটু আপনাদের available পরামর্শ সময় ছিল, থাকে আমি স্যার, 2-1টা ক্লাস মাঝে মাঝে বেশি নিয়ে নিবো আর কি। হ্যাঁ, কোনো স্যার, সমস্যা নাই তো? অসুবিধা নেই, ক্লাসটা প্রতিদিন দিলে প্রতিদিন অসুবিধা নেই, হলেই ভালো হয় স্যার। প্রতিদিন দিলে। স্যার কালকে একটা ক্লাস নেবেন? কালকে আমি তো নিতে চাই, কিন্তু এই তো মিজান তো রাজি হলো না মনে হয়। মিজান ভাই, স্যার নিলেই ভালো হয়। আচ্ছা। মিজান ভাই মিজান ভাই আমরা আসলে করার মনে অন্যদের হয় জন্য ই করলো আর কি, কারণ হচ্ছে আসলে ওনাকে অনেক অনেক কথা বলে তো, আর আমরা আসলে মানে বলার সময় তো আসলে কেউ ছাড় দিই না, এই জন্য উনি চিন্তা করে যে আবার রুটিনের বাইরে গেলে
অসুবিধা হবে কিনা। আমি তো আপনাদের স্যার কথা এখন চিন্তা তো করে কাজ এখন তো করছিলাম। স্যার এখন তো পরীক্ষা ম্যাক্সিমাম উপস্থিত আছে, এখন একটু মনে হয় বললে ভালো হয়। স্যার এখন কি মিজান ভাই বলে ফেললে তো স্যার সবচেয়ে ভালো হয় না স্যার? তাহলে তুমি একটু যদি আমাদের কনসিডার করতো। দেখেন বলে দেখেন, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্যার এখন কি আমার মনে হয় স্যার রেগুলার হওয়াই বেটার। রেগুলার হোক স্যার ক্লাস। মিজান স্যার, অ্যাটেনশন মিজান স্যার। মিজান স্যার, মিজান স্যার কি আছে নাকি? নাই নাই। মিজান ভাই তোর গ্রামের বাড়িতে গেছে, আজকে কথা বলে নেওয়া যাবে আবার একটু করে। আচ্ছা আপনারা কথা বলে আমাকে জানায়েন। হ্যাঁ, যদি হয় তাহলে কালকেও একটা ট্রেজারি ম্যানেজমেন্টের ক্লাস নিব। হ্যাঁ, জি স্যার, জি জি স্যার, স্যার, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ভালো হবে। থ্যাংক ইউ স্যার। বলি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন তাহলে। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আল্লাহ হাফেজ। কথা হচ্ছে স্যার, এত সুন্দর ক্লাস আমি তো মিস করেছি, এখন তো মনে হচ্ছে যে আমি তো ফেল করে ফেলতেছি স্যার। আরে না না, আপনি কোনো স্যার, সমস্যা নাই। স্যার ফেল আমি করবেন না, ফেল করবেন না। প্রথম ক্লাসটা মিস করেছি, এই জন্য বুঝতে ক্লাস কষ্ট কয়টা হয়েছে। স্যার? কোনো সমস্যা নাই, আমরা শেষে একটা ডিবিউ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, মোট কয়টা ক্লাস হচ্ছে স্যার? হ্যাঁ, যখন ক্লাস সবই মনে হয় সব মুখস্থ, কিন্তু স্যার রাত্রে ঘুমানোর পরে সকালে আর কিছুই মনে থাকে না। আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই। ভালো থাকেন সবাই। আবার কালকে ইনশাল্লাহ দেখা হবে যদি ক্লাস হয়। হ্যাঁ, সালাম। অ্যাটেন্ড থাকার চেষ্টা করেন সবাই। হ্যাঁ, ভালো থাকেন। জি আল্লাহ স্যার, জি জি স্যার। স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।